আমরা আজকের এপিসোডটা দুটো পর্বে ভাগ করেছি। আমরা যেমন কথা দিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী কেন পঞ্চায়েত ভোট পিছিয়ে দিতে চাইছেন সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে করতেই এটা নিয়ে আমরা সমস্ত বিশ্লেষণ শুরু করতে করতেই আরেকটা চাঞ্চল্যকর খবর এলো দিল্লি থেকে। সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে আদানির গভীর প্রেম, এবং এই প্রেমে ত্রিকোণ প্রেম বলা যেতে পারে। এই প্রেমে তৃতীয় কোণ হচ্ছে গিয়ে চীন। যে চীন আমাদের বিভিন্ন অংশ দখল করে নিচ্ছে, যে চীনের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারছি না, সেই চীনকে মাঝখানে রেখে আদানি এবং মোদির একটা গভীর প্রেম চলছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আজকের এক্স ফ্যাক্টরে আমরা দুটো পর্বে আলোচনা করব। একটা হচ্ছে রাজ্য আর একটা হচ্ছে দেশের রাজনীতি। আসুন চলে আসি সরাসরি আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর দুটো। প্রথম এক্স ফ্যাক্টর হচ্ছে শুভেন্দু অধিকারী কেন পিছিয়ে নিতে চাইছেন পঞ্চায়েত নির্বাচন। দ্বিতীয় এক্স ফ্যাক্টর নরেন্দ্র মোদী আদানির যে ঘনিষ্ঠতা, তার মাঝখানে চীন কোথা থেকে এলো, সেটা নিয়ে একটা বিস্তারিত চাঞ্চল্যকর আলোচনা। প্রথমে আসি শুভেন্দুর কথায়। শুভেন্দু অধিকারী বারবার আমাদের পঞ্চায়েত নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাইছেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, সেটা খারিজ হয়ে গিয়েছে। তিনি গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও তিনি চপেটাঘাত খেলেন, কষিয়ে থাপ্পড় মারল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলল যখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন বন্ধ হবে কেন। এবং এখান থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু অশনি সংকেত দেখতে শুরু করেছেন। কি অশনি সংকেত একটু একটু করে বলি আপনাদেরকে। দেখুন, রাজ্যে প্রায় 65,000 70,000 বুথ আছে যেখানে প্রার্থী দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে। এই 70,000 লোককে প্রার্থী পদ দেওয়াটা শুভেন্দু অধিকারীর কাছে প্রথম চ্যালেঞ্জ। কারণ তিনি পশ্চিমবাংলার মাসিহা, তিনি পশ্চিমবাংলাটাকে খুব ভালো করে চেনেন। লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী তার সাথে আছেন, এমনটাই তিনি বুঝিয়েছেন জেপি নাড্ডা এবং অমিত শাহকে। এবং এই বোঝানোর ফলে তার প্রতি আস্থাও বেড়েছে, তাকে অনেক বেশি প্রচ্ছন্ন ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও তাকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যদিও তিনি বিধানসভার বিরোধী দলনেতা, তার ক্ষমতার গণ্ডি বিধানসভার মধ্যেই, কিন্তু তার বাইরে গিয়েও রাজ্যের বিভিন্ন ইস্যুতে সুকান্ত মজুমদারের বদলে আমরা শুভেন্দু অধিকারীকে অ্যাক্টিভ হতে দেখেছি এবং কথা বলতে দেখেছি মিডিয়ার সামনে। এবং স্বাভাবিকভাবেই তিনি খানিকটা অপ্রকৃতস্থ অবস্থায় কথা বলছেন। অর্থাৎ তিনি যে কথাগুলো বলছেন সেটা অসংলগ্ন লাগছে। তাকে একটা প্রশ্ন করা হলে আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। যখনই তাকে তার দলের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, মিডিয়াকে চট্টি চাটা বলে দিচ্ছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন। এটা তার একটা অস্থির মানসিকতার পরিচয়, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু অস্থির মানসিকতাটা এলো কোত্থেকে? কারণ যত দিন এগিয়ে আসছে পঞ্চায়েত ভোটে, ততই কিন্তু শুভেন্দু অধিকারীর টেনশনটা বাড়ছে, পারদ চড়ছে তার মস্তিষ্কেরও। কারণ এই 70,000 প্রার্থী দেওয়াটাই প্রথম চ্যালেঞ্জ। এই 70,000 আসনে প্রার্থী দিতে না পারলে কেন্দ্রীয় দলের কাছে, দলের কেন্দ্রীয় কমিটির কাছে তার কিন্তু নম্বর কমবে। এবং নম্বর কমলে কি হবে তা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আজকেও করব। তার আগে বলি, এই 70,000 আসনে যাতে প্রার্থী না দিতে হয়, তার জন্য রাজ্যটাকে উপদ্রুত করতে হবে। হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করতে হবে, উস্কানিমূলক বক্তব্য দিতে হবে, এবং এই করে একটা এমন বাতাবরণ তৈরি করা হবে যেন পশ্চিমবাংলায় প্রার্থী মনোনয়নপত্র দেওয়াই যায় না। তিনি এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করবেন মিডিয়ার সহযোগে। মিডিয়া প্রস্তুত, মিডিয়া তাকে সম্পূর্ণ সাপোর্ট দেবে, এবং এমন একটা বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে যাতে এখানে নির্বাচনে নাকি মনোনয়নপত্রই জমা দেওয়া যায় না। এর আগে আপনারা দেখেছেন যে বহু ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়া যায়নি। বাম আমলেও দেখেছেন, তৃণমূল আমলেও দেখেছেন। ভয়ঙ্কর দেখেছেন ত্রিপুরাতে 90% জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বিজেপির অত্যাচারে। এখানেও সেটা করা হবে, তৃণমূলের অত্যাচারে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না। এইখানে কিন্তু একটা মারাত্মক ভুল
চিন্তাধারার মধ্যে দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এবারে যতদূর আমাদের কাছে খবর, কোথাও কোনো প্রার্থীকে মনোনয়নে বাধা দেবে না তৃণমূল কংগ্রেস। এটা দলের অভ্যন্তরেও যেমন বলা হয়েছে, তেমনি প্রকাশ্যে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনেছি কোথাও বাধা দেওয়া হবে না। যদি কেউ কেন্দ্রীয় বাহিনী চায়, তৃণমূল কংগ্রেসের উচিত সেটাকেও স্বাগত জানানো। কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভার ভোট হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে বামেরা শূন্য হয়ে গিয়েছে, কংগ্রেস শূন্য হয়ে গিয়ে সাগরদিঘিতে একটি আসন পেয়েছে পরবর্তীকালে। আর বিজেপি যারা 200 পার করতে চেয়েছিল, তারা 80টাও পার করতে পারেনি। অতএব কেন্দ্রীয় বাহিনী দিলে আখেরের রাবটা কিন্তু তৃণমূল কংগ্রেসই। যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও কোনো অশান্তির সৃষ্টি হয় বা কোনো রকম গন্ডগোল সৃষ্টি হয়, সম্পূর্ণ দায়টা কেন্দ্রীয় বাহিনীর উপরেই যাবে। কারণ তাদের নিয়ন্ত্রণে ভোট হবে, তাদের দেখাশোনার মধ্যে দিয়ে ভোট হবে। ঠিক যেভাবে হনুমান জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী পথে নামলো এবং পথে নামার পর কোথাও গন্ডগোল হলো না, এবং যদি কোথাও গন্ডগোল হতো তার দায়টা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপরেই যেত। তাই একইভাবে কেন্দ্রীয় বাহিনীতে যদি পঞ্চায়েত ভোট হয়ও, সম্ভাবনা খুব কম, যদি হয়ও, তাহলে কিন্তু সেটা তৃণমূলের ফেভারেই যাবে বলে আমাদের বিশ্বাস, আমাদের ধারণা। যাই হোক, সে কথা পরে। আগের কথা হচ্ছে যে এই 65-70 হাজার বুথে প্রার্থী দেওয়া যাবে না। অর্ধেকের মতন বুথে হয়তো প্রার্থী দিতে পারবে ভারতীয় জনতা পার্টি, এবং শুভেন্দু অধিকারী আশা করছেন যে বাকি অর্ধেকটা সন্ত্রাস হয়েছে বলে কাটিয়ে দেবেন। সে সুযোগ তিনি হয়তো পাবেন না। এই যে বাকি 30,000 প্রার্থী তিনি দিতে চলেছেন বা দিতে পারবেন, তার মধ্যে অর্ধেক প্রার্থী জিতবেনই না। কারণ মুখ রক্ষার খাতিরে প্রার্থী হয়তো দিতে পারেন, প্রার্থী দাঁড়াতে পারেন, কিন্তু তৃণমূল স্তরে অর্থাৎ গ্রামে গ্রামে বুথে বুথে যে সংগঠনটা বিজেপির দরকার ছিল এতদিন পরেও, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন দেশে, তারপরে বিজেপির বারবারন্ত হয়েছে এ রাজ্যে। তো এই 2014 থেকে 2023 এই দীর্ঘ সময় বিজেপি কিন্তু সময় পেয়েছিল সংগঠন গড়ার। তারা বেশিরভাগ, মানে আমি বলে দিচ্ছি, এই 70,000 বুথের মধ্যে মেরে কেটে 1010 বুথে সংগঠন করতে পেরেছে। বাকি বুথে তাদের সংগঠন নেই, ঝান্ডা ধরার লোক নেই। এজেন্সি দিয়ে পোস্টার লাগানো, এজেন্সি দিয়ে পতাকা লাগানো, এজেন্সি দিয়ে প্রচার, এগুলো হয়তো বিজেপি করবে। কিন্তু বিজেপির আক্ষরিক অর্থে যে সংগঠনটা বলে বুথ ভিত্তিক সংগঠন, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বেশ খানিকটা কিন্তু বামেদের রয়েছে। বাকি কোনো দলের কিন্তু বুথ ভিত্তিক সংগঠন নেই। আর এখান থেকেই কিন্তু কপালে ভাঁজ পড়েছে শুভেন্দু অধিকারী। কি ভাঁজ পড়েছে? কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যদি মুখ রক্ষার মতন একখানা অবস্থান না নেওয়া যায় পঞ্চায়েত ভোটে, অর্থাৎ এই 60-70 হাজার বুথের মধ্যে অন্তত 1025 বুথে যদি তারা জিততে না পারে, জেলা পরিষদের কথা বলছি না, সেখানে তাদের জেতার সম্ভাবনা খুব কম, কিন্তু পঞ্চায়েত স্তরে যদি 1/3 বুথে যদি বিজেপি জিততে না পারে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। উত্তরবঙ্গের এক বিধায়ক, তাকে মোটামুটি আশ্বাস দেওয়া হয়েছে যে পঞ্চায়েত ভোটে যদি ভালো ফল না হয় তাহলে আমরা তোমাকে বিরোধী দলনেতা করতে পারি। এবং বিরোধী দলনেতার পদ থেকে যদি শুভেন্দু সরে যান এবং শুধু সাধারণ বিধায়ক হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই শুভেন্দুর গুরুত্ব কমে যাবে। তারপরেও মরার ওপর খাড়ার ঘা আছে একটি, সেটি হচ্ছে নির্বাচন। নন্দীগ্রাম নির্বাচনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তার দলের বিরুদ্ধে অভিযোগ, লোডশেডিং করে বিধায়ক পদ জিতেছেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ ওঠে। তা নিয়ে মামলাও চলছে। সেই মামলার কেন দ্রুত শুনানি হচ্ছে না আমরা জানি না। যদি এই মামলার ফলাফল সামনে আসে এবং তাতে যদি দেখা যায় যে প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী কোনো অনৈতিক উপায়ে জিতেছেন, তাহলে তার বিধায়ক পদও চলে যাবে। শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। না তিনি বিজেপির থাকবেন, না বামেদের থাকবেন, না কংগ্রেসের থাকবেন। তৃণমূল কংগ্রেস তো পরিষ্কার জানিয়েছে তাকে দলে নেওয়া হবে না, ফেরত নেওয়া হবে না। রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি, শুভেন্দু অধিকারী সম্বন্ধে যে অভিযোগ, কোটি কোটি টাকা তিনি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে, অভিযোগ, এই টাকা বাঁচাতেই তিনি বিজেপিতে গিয়েছেন। তখন এই টাকা বাঁচানোর জন্য বিজেপি তাকে কতটা সহায়তা করবে সে নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে।
অর্থাৎ পঞ্চায়েত ভোট যতটা পিছিয়ে দেওয়া যাবে শুভেন্দু মনে করছেন ততটাই সংগঠনটা গড়ে নেওয়া যাবে, অন্তত 1025 বুথে জিতে অন্তত মুখ রক্ষা করা যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু শুভেন্দুর গালে সজোরে থাপ্পড় কষিয়েছে। হাইকোর্ট তো দিয়েইছে, সুপ্রিম কোর্টও দিয়েছে। অর্থাৎ আমরা প্রত্যাশা করছি যথাসময়ে পঞ্চায়েত ভোট হবে এবং পঞ্চায়েত ভোটে ভরাডুবি ঘটবে ভারতীয় জনতা পার্টি। যতটা আমরা খবর পাচ্ছি অন্তত 25,000 আসন যদি তারা না পায় সম্মান রক্ষার জায়গায় থাকবেন না তারা। আর এইখান থেকেই ভয় পাচ্ছেন শুভেন্দু, পিছিয়ে দিতে চাইছে পঞ্চায়েত ভোট। আমরা বিস্তারিত বললাম শুভেন্দু কেন পঞ্চায়েত ভোট পিছিয়ে দিতে চাইছেন, কোন আশঙ্কা থেকে, সেটাও বললাম। এবং সবচেয়ে বড় কথা যে শুভেন্দু কিন্তু বিজেপির সর্বাঙ্গীন নেতা হয়ে উঠতে পারেননি। যারা আদি বিজেপি, যারা অনেক পুরনো দিন থেকে বিজেপি করেন, আরএসএস করেন, তারা কিন্তু শুভেন্দুকে মেনে নিতে পারছেন না। এমনকি তার যারা সহযোগী বিধায়ক, যে 77 জন বিধায়ক তারা জিতেছিলেন, অনেকেই তৃণমূলে চলে গিয়েছেন, 69 জন আছেন। এই 69 জনের মধ্যেও কিন্তু বহু বিধায়ক আছেন যারা শুভেন্দুকে মাতব্বর বলছেন, কোট আনকোট বলছি, এবং সেই কল রেকর্ডিং আছে আমাদের কাছে। তিনি নাকি মাতব্বরি করেন, তিনি নাকি প্রভুসুলভ আচরণ করেন, তিনি বিজেপির সর্বসর্বা, বাকিরা তার অধস্তন, এইরকম ব্যবহার করেন। প্রয়োজন মতন সেই রেকর্ডিং তুলে দেব জায়গা মতন, প্রস্তুত থাকলাম। যাই হোক, এই যে এতগুলো ব্যাপার, শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা তার নিজের দলের লোকেরই, এবং শুভেন্দুর সংগঠন গড়তে না পারা 2014 থেকে 2023 এই লম্বা সময়, শুভেন্দু যদিও পরে এসছেন, এই লম্বা সময় কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়েছিল সংগঠন গড়ার জন্য, তারা সেটা করতে পারেনি। শুভেন্দু এসেও কিন্তু যে বিরাট কিছু পরিবর্তন করেছে তা নয়, বরং শুভেন্দু এসে 77টা থেকে 69-এ চলে গেছে তার বিধায়ক সংখ্যা। তার নিজের বিধায়কদের উপরই তার নিয়ন্ত্রণ নেই, দলের কর্মীদের উপর কি থাকবে, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা সবটাই বললাম আপনাদেরকে। এবার চলে যাব আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এক্সপেক্টারের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আমরা আদানির সাথে মোদির সখ্যতা তো দেখেছি, বন্ধুত্ব দেখেছি, ভালোবাসা দেখেছি, কিন্তু আদানির সাথে নরেন্দ্র মোদির এই সখ্যতার মাঝখানে একদম ত্রিকোণীয় অবস্থায় অবস্থান করছে চীন। সেই চীন যারা আমাদের দেশের যে বাণিজ্য, আমাদের বৈদেশিক বাণিজ্য হয়, তার বেশিরভাগটাই নিয়ন্ত্রিত হয় চীনের দ্বারা। এবং আপনাদেরকে বলি, আমাদের দেশের সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকারই বলি, তারা যখন দেশের ইতিহাস বদলে দিতে চাইছে, চীন তখন তলায় তলায় দেশের ভূগোল বদলে দিচ্ছে, দেশের বিভিন্ন অংশ তারা দখল করে নিচ্ছে। 11টি অংশ, অরুণাচলের 11টি অংশকে তারা নিজেদের ঘোষণা করে, নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে চাইনিজ নাম। আর আমাদের সাহেব, তিনি চীনের প্রেমে গদগদ। কেন চীনের প্রতি তার এই প্রেম, কেন আদানিকে বাঁচাতে চীনের প্রতি তার এই ভালোবাসা, সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছেন কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনেট। তিনি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বলেছেন। আমরা সেই সাংবাদিক সম্মেলন আপনাদের দেখাবো এবং তার বাংলা অনুবাদ আমরা পাশে লিখে দেব, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন দেখিনি সুপ্রিয়া শ্রীনেট কি বলেছেন। सबसे पहले तो मैं ये कहना चाहूंगी कि हमें लगता था कि प्रधानमंत्री मोदी जी का ही चीनी प्रेम सिर चढ़कर बोल रहा है और इसीलिए चीन ये धृष्टता कर रहा है। लेकिन अब पता चला कि इस अमर प्रेम कथा का एक तीसरा एंगल भी है। ये त्रिकोणीय अमर प्रेम कथा है और उस तीसरे एंगल में अडानी जी शामिल हैं। तो ये प्रेम कथा बड़ी प्रगाढ़ है, ये प्रेम वाकई में सिर चढ़कर बोल रहा है। और इस मोहब्बत का जो तीसरा एंगल है, उस प्रेम कथा का, वो अडानी जी स्वयं है। हम एक कंपनी के बारे में बात कर रहे हैं और उस कंपनी का नाम है पीएमसी इंफ्रास्ट्रक्चर लिमिटेड। वो पूरी तरह से, उस पर मालिकाना हक, वो पूरी तरह से ओन्ड, एक चाइनीज नेशनल, एक चीनी व्यक्ति उसका ओनर है, उसका मालिक है। उस कंपनी का नाम है पीएमसी इंफ्रास्ट्रक्चर लिमिटेड। प्रोजेक्ट्स डेवलपिंग करते हैं ये
चीनी नेशनल इसके मालिक हैं, लेकिन ये अडानी जी का सारा काम करते हैं। सारे इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स में ये सब कॉन्ट्रैक्टर हैं अडानी जी के, और संबंध इतना गहरा है इस चीनी कंपनी से कि इनका ऑपरेशन जो है वो अडानी जी के ही एड्रेस से होता है। हम यहां पर एक अग्रीमेंट भी लेकर आए हैं, अडानी जी के ही ऑफिस प्रेमिसेस से इनका ऑपरेशन भी होता है। ये चीनी नेशनल की मैं बात कर रही हूं। इस चीनी नेशनल के मालिक जो हैं वो चांग चियन टिंग हैं। चांग चियन टिंग, इनको मॉरिस चैंग के नाम से भी जाना जाता है। ये चैन चुंग लिंग के पुत्र हैं, और चैंग चुंग लिंग जो हैं वो तमाम अडानी कंपनियों में डायरेक्टर हैं, और गौतम अडानी जी के भाई विनोद अडानी जी के अभिन्न मित्र और सहयोगी हैं, व्यापारिक पार्टनर हैं। रखने से पहले मुझे लगा एक दो पिक्चरें और दिखा दी जाएं। ये अडानी जी चिरपरिचित अंदाज में मुस्कुराते हुए प्रेम कथा, प्रेम संबंध निभाते हुए उस चीनी फर्म के मालिक के साथ खड़े आपको नजर आते हैं। और ये नक्शो कदम पर तो साहब के ही चल रहे हैं, जो झूले झूलते हैं, पींगे बढ़ाते हैं साबरमती के तट पर। मोदी जी की अमर प्रेम कथा का एक चेहरा ये भी है। मोदी जी की चीन की अमर प्रेम कथा का एक चेहरा ये भी है, जब वो नारियल पानी पीते हैं, महाबलीपुरम में शहनाई सुनते वेष्टी और अंगवस्त्रम के साथ। ये देखिए, तो यही प्रेम कथा का त्रिकोणीय एंगल जो है वो अडानी जी निभा रहे हैं। ये जो पीएमसी कंपनी है, इसका रजिस्टर्ड ईमेल 2006 से 2012 के बीच जो कंपनी ने एनुअल रिटर्न भरा, क्योंकि सब कॉन्ट्रैक्टर थे तो एनुअल रिटर्न भी भरना था, 2006 से 2012 के बीच एनुअल रिटर्न में अडानी ग्रुप का डोमेन नाम info@adanigroup.com इस्तेमाल किया गया। तो संबंध इतने गहरे हैं। ये डॉक्यूमेंट आपके साथ शेयर कर लेंगे। ये सारे डॉक्यूमेंट्स हैं रिटर्न फाइलिंग के, जिसमें info@adanigroup.com का इस्तेमाल किया पीएमसी चीनी कंपनी में, जिसके मालिक चांग चुंग लिंग के बेटे चांग चियन टिंग हैं। मुंद्रा पोर्ट गुजरात में, दहेज पोर्ट गुजरात में, हजीरा पोर्ट गुजरात में, कांडला पोर्ट गुजरात में, मार्मुगांव गोवा में, विशाखापट्टनम आंध्रा में, इलेक्ट्रिसिटी ट्रांसमिशन प्रोजेक्ट महाराष्ट्र में, रोड इंफ्रा मुंद्रा गुजरात में, रेलवे इंफ्रा मुंद्रा गुजरात में। ऐसा कोई काम नहीं है जो अडानी जी करते हो और वहां पर पीएमसी उनका कॉन्ट्रैक्टर ना हो। पोर्ट में, कंटेनर टर्मिनल में, एयर स्ट्रिप में, इलेक्ट्रिसिटी में, रेलवे ट्रैक में, कौन सा ऐसा काम है जो अडानी करते हो और उसमें इस फर्म का नाम ना हो। और इसीलिए कुछ चीजें बतानी यहां पर जरूरी है। चीन ने हमारे 20 जाबाजों को मारा, चीन ने अतिक्रमण किया है, चीन के चलते हम पेट्रोलिंग पॉइंट 10, 11, 12, 13, 14, 15, 16 तक गश्त नहीं कर पा रहे हैं, वो बफर जोन बन गए हैं। चीन 3 बार अरुणाचल प्रदेश में नाम बदल चुका है जगहों का। कल उन्होंने एक स्टेटमेंट इशू करके बोला कि कैसे अरुणाचल प्रदेश में उन्होंने 11 जगहों का नाम बदला है। और हम, मोदी जी की ऐसी कृपा है अडानी जी पर, चीन पर, कि हम पहले तो चीन के साथ लगातार व्यापार बढ़ाते हैं। $100 बिलियन का व्यापार घाटा है। हम जाबाजों की शहादत का अंजाम लाल शर्ट पहन के गलबैया ऐसे जैसे ये कर रहे हैं, ऐसे करते हैं, लाल आंखें नहीं दिखाते हैं। और उसके बाद अडानी को हम पूरी छूट देते हैं कि वो एक चीनी फर्म के साथ मिलकर इस देश के इंफ्रास्ट्रक्चर में हस्तक्षेप करे। अगर ये राष्ट्रीय सुरक्षा को खतरा नहीं है तो राष्ट्रीय सुरक्षा को खतरा दूसरा और क्या है, ये बताने की कृपा हमें कौन करेगा। अगर ये एक एंटी नेशनल एक्टिविटी, अगर ये देश विरोधी गतिविधि नहीं है, अगर ये राज विरोधी गतिविधि नहीं है, तो राज विरोधी, देश विरोधी गतिविधि क्या है। শুনলেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের কথা। এবার আপনাদের আরো একটা চাঞ্চল্যকর খবর দিই। আমাদের যারা দর্শক এবং আমাদের দর্শক নন এমন বহু মানুষ আছে যারা চাকরি বাকরি করেছেন, এখন রিটায়ার করেছেন,
সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে গিয়েছে। এই আপনাদের যে টাকা, আপনারা যে তিল তিল করে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমিয়েছিলেন, এই আপনাদের টাকা কিন্তু শেয়ারে বিনিয়োগ করে দিয়েছে আমাদের মোদী সরকার। কত টাকা জানেন? অবাক হবেন না, 1,35,000 কোটি টাকা। 1,35,000 কোটি টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা শেয়ারে বিনিয়োগ করেছে। কাদের শেয়ারে জানেন? দুটো কোম্পানির নাম আছে, সেই দুটো কোম্পানির নাম কিন্তু আদানিদের, এবং আরো ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানি আছে। অর্থাৎ আপনার সঞ্চিত অর্থ নিয়ে জুয়া খেলেছে ভারত সরকার। এবার এই কোম্পানিগুলো প্রফিট করলে আপনি পেনশন আপনার প্রভিডেন্ট ফান্ড পাবেন, না করলে আপনি প্রভিডেন্ট ফান্ড পাবেন না। আপনি যে চিন্তা করে রেখেছেন যে আপনি রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আসবে তা দিয়ে মেয়ের বিয়ে দেবেন, বাড়ি করবেন, বাড়ি রিপেয়ার করবেন, অথবা ছেলেকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেবেন, এসব আপনি ভেবে রেখেছিলেন। কিন্তু এই ভাবনা আপনার ভাবনা স্তরে রয়ে যাবে, কারণ সরকার আপনার টাকা তুলে নিয়ে শেয়ারে বিনিয়োগ করেছে তাদের দুটো কোম্পানি। একটা হচ্ছে গিয়ে আদানি পোর্ট এবং আরেকটি হচ্ছে গিয়ে আদানি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এরকম একটা নাম। আরো বেশ কয়েকটা কোম্পানি আছে, মূলত বিনিয়োগ হয়েছে আদানির এই দুটো কোম্পানিতে। আজ যদি আদানি ডুবে যায়, আপনার প্রভিডেন্ট ফান্ডও ডুবে যাবে। তার সাথে সাথে আরো একটা কথা বলি, যে আদানিকে যেভাবে বিরোধীরা ঘিরে ধরেছে এবং রাহুল গান্ধীকে যখনই যে প্রশ্ন করা হচ্ছে তিনি একটাই উত্তর দিচ্ছেন। अदानी जी की शेल कंपनीज हैं, अदानी जी की शेल कंपनीज हैं, उसमें 20,000 करोड़ रुपया किसी ने इन्वेस्ट किया। अदानी जी का पैसा नहीं है, अदानी जी का इंफ्रास्ट्रक्चर बिजनेस है, पैसा किसी और का है। सवाल यह है, ये जो 20,000 करोड़ रुपए हैं ये किसके हैं? এবং এই 20,000 কোটি টাকা যে শেল কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে ঢুকেছে, এই টাকা কার? এই প্রশ্ন থেকে কিন্তু রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধীরা কিন্তু এক কাট্টা। তারা লাগাতার প্রশ্ন করে যাচ্ছে, তারা জেপিসি চাইছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দিয়ে তার তদন্ত করতে চাইছে। এবং আপনাদেরকে বলি যে আমাদের সিজেআই চন্দ্রচূড় সাহেব, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, তিনি কিন্তু যে তদন্ত কমিটি গঠন করতে চেয়েছেন, এই তদন্ত কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটা বন্ধক খামে তাকে নাম দেওয়া হয়েছিল, ছিঁড়ে ফেলে দিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন সব গোপনে নাম টাম দেওয়া যাবে না। তিনি নিজেই একটা কমিটি করেছেন, এবং এই নিজেই কমিটি করার ফলে আদানির ডুবে যাওয়াটা কিন্তু আশঙ্কা নয়, এখন মোটামুটি বিশ্বাসে পরিণত হয়েছে। কারণ এটা তো জানেন, যে মানুষটা 600 নম্বরে ছিল, সেই মানুষটা কয়েক বছরের মধ্যে বিশ্বের 2 নম্বর ধনীতম বড়লোক হয় কি করে? কি এমন ম্যাজিক স্টিক আছে? অথচ আদানির ইনকাম ট্যাক্স রিটার্ন প্রথম 10-এও নেই। কিভাবে সম্ভব? যে মানুষটা এত কোটি কোটি টাকা রোজগার করছে, তিনি প্রথম 10-এ ইনকাম ট্যাক্স দাতা হিসাবে থাকবেন না? সন্দেহ ঘনীভূত হচ্ছে, এবং এই সন্দেহ ঘনীভূত যত হচ্ছে তত কিন্তু ভয় পাচ্ছে পুরো মোদী সরকার। কারণ আদানি ডুবে গেলে মোদী সরকার ডুববে, আপনার পেনশনও ডুববে। আমরা আজকে এপিসোডটা দুটো ভাগে ভাগ করে দিলাম। কেমন লাগলো লিখে জানাবেন। আর আমাদের সাথে যুক্ত হতে চাইলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরাও উপকৃত হব, আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। জয়েন বাটনে ক্লিক করতে গেলে 29 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, এটা আগেই বলে রাখলাম। যাই হোক, মর্জি আপনার। আর যারা জয়েন বাটনে ক্লিক করতে পারছেন না, তারা সরাসরি আমাকে ফোন করুন 9830075869। এই নাম্বারে সরাসরি ফোন করুন, আমি আপনাদেরকে বলে দেবো কোন পথে কিভাবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তবে ডাউনলোড করে অন্য কোনো মিডিয়ামে, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দিতে হলে অবশ্যই আমাদের অনুমতি নেবেন। এটি একটি অন্যায় না, এটি অপরাধ আইনত। তাই অপরাধ না করে আমাদের অনুমতি নিন, আমরা নিশ্চয়ই আপনাদের অনুমতি দেব। অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ডাউনলোড করে আমাদের অনুমতি ছাড়াই চলছে। আমরা তাদের করজোরে বলছি, আমাদের সাথে কথা বলে নিন, আমাদের নাম্বারে ফোন করুন, আমরা আপনাদেরকে নিশ্চয়ই অনুমতি দেব। আপনারা যদি এই নির্ভীক সাংবাদিকতার সাথে যুক্ত হতে থাকেন এবং নির্ভীক সাংবাদিকতাকে প্রচার করতে থাকেন, এটা ভারতের ভালো, দেশের ভালো, রাজ্যের ভালো, বাংলার ভালো, বাঙালির ভালো।
তাই অনুমতি না নিয়ে ডাউনলোড করে নিজেদের পোর্টালে চালাবেন না বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালাবেন না, এটা আপনাদেরকে বলে রাখলাম। আপনারা যদি অনুমতি না নিয়ে আমাদের ভিডিও সম্প্রচার করেন, আমাদের আইনানুগ ব্যবস্থা নিতেই হবে, কারণ এটা আমাদের চ্যানেলের স্বার্থ রক্ষার ব্যাপার। আমরা আমাদের চ্যানেলকে অনেক কষ্ট করে চালাচ্ছি, অনেক অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছি, কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করে অন্যত্র দিলে ভিউয়ারটা অন্যদিকে চলে যায়, আমরা আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হই। তাই দয়া করে ডাউনলোড না করে আমাদের সাথে কথা বলুন, আমরা আপনাদের ভিডিও দিয়ে দেবো। একদম এইচডি কোয়ালিটির ভিডিও দেবো, 1080p-তে আপনি ভিডিও পাবেন এবং ডলবি ডিজিটাল সাউন্ডেই পাবেন। তাই ডাউনলোড না করে সরাসরি আমাদের সাথে কথা বলুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।